আমাদের এতদিনে HTML CSS মোটামুটি যতটুকু দেখার দেখছি, এরপর হচ্ছে যে বুটস্ট্র্যাপ দেখছি। আজকে আমরা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু আলোচনা করব। এখন প্রথমে কোশ্চেনটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টটা আসলে কি। আমরা অলরেডি জানি HTML দেখছিলাম, HTML কি ওটা আমরা বুঝছি, CSS কি সেটাও বুঝছি। প্রথম প্রশ্ন আসছে জাভাস্ক্রিপ্টটা কি। আমরা যদি এখান থেকে জাভাস্ক্রিপ্টে ওদের W3 স্কুলে আসি, দেখি ওরা আসলে কি বলতেছে। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট তাহলে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আরো ইন্ট্রোডাকশনে যদি আসে, জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন কি কি করা যাবে। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কি 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 করা যাবে। জাভাস্ক্রিপ্ট তাহলে একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে কি কি করতে পারবে না। তো অনেক কিছুই করা যায়। তো এখানে দেখেন ওরা কিছু বলে দিছে। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব, এটা ক্যালকুলেট করতে পারে। এরপরে মাল্টিপল এন্ড ভ্যালিডেট ডাটা, আমরা এই যে ফর্মের ডাটা গুলো ভ্যালিডেট করি না, ভ্যালিডেট এখানে শব্দ একটা আছে না, এটা ভ্যালিডেট করতে পারে ডাটা গুলো। তারপরে ইট ক্যান আপডেট এন্ড চেঞ্জ বোথ এইচটিএমএল এন্ড সিএসএস, আপনি জাভাস্ক্রিপ্টের সাহায্যে এইচটিএমএল সিএসএস এগুলোকে কি চেঞ্জ করতে পারবেন। এখন এখানে কিভাবে চেঞ্জ করবে তার জন্য ওরা একটা এক্সাম্পল দিয়ে দিছে। তো এগুলো আমরা কি বলছে একটু পরে বুঝবো। এখান থেকে ডকুমেন্ট, আমার ডকুমেন্টটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইলকে সিলেক্ট করছে, ওখান থেকে একটা আইডি কে নিছে, আইডি থেকে ধরে ওটা কি করে দিছে ইনার এইচটিএমএল, ইনার ভিতরে যে টেক্সটটা আছে এটাকে চেঞ্জ করে দেখেন এটা করে দিছে। তো এইভাবে হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস বোথ চেঞ্জ করতে পারবেন। এখানে একটা এক্সাম্পল আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন সাথে সাথে কি লাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি লাইট অনে ক্লিক করি দেখেন লাইটটা জ্বলতেছে, আবার এখানে ক্লিক করার সাথে সাথে কি বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে এখানে হচ্ছে কি কারেন্টের লাইন দেওয়া আছে, তাই তো। সহজভাবে বুঝলে এরকমই মনে হচ্ছে যে এখানে লাইন দেওয়া আছে, আসলে এটা কিছুই না। জাস্ট জাভাস্ক্রিপ্টের সাহায্যে এই ধরনের ইন্টারঅ্যাক্টিভিটি কাজগুলো আমরা ক্রিয়েট করতে পারি। যেমন এখানে যদি দেখেন একটা দুইটা বাটন দিয়ে রাখছে এবং মাঝখানে একটা কি ইমেজ আছে। তো আমরা যখন এই যে ইমেজে ক্লিক করতেছি তখন এই ইমেজটা দেখাচ্ছে এখানে, আবার যখন অনে ক্লিক করতেছি তখন কি করতেছি ইমেজটাকে চেঞ্জ করে আরেকটা ইমেজ দেখাচ্ছে এখানে। এই তাহলে জাভাস্ক্রিপ্টের সাহায্যে এই ধরনের আপনি এইচটিএমএল সিএসএস এগুলো চেঞ্জ করা যায়। তো আপনারা যদি দেখতে চান, যেমন এটা রাইট ক্লিক করে যদি ইনস্পেক্ট করি তাহলে স্পষ্ট বুঝতে, এই যে এখানে খেয়াল করবেন ইমেজ আছে, এখানে পিকচারের নাম আছে কি BUL, এরপরে আছে বাল্ব অন, হ্যাঁ নামের একটা অফ, এখন অন আছে এই কারণে এটা দেখাচ্ছে। আমি যখন অফে ক্লিক করি সাথে সাথে দেখেন এসআরসি টা কি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মূলত এটা হচ্ছে যে কি করতেছে অ্যাট্রিবিউট কে চেঞ্জ করে দিচ্ছে, অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা আছে এটাকে কি চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা আমরা যদি এখানে ওরা বলছে আমরা যদি চ্যাট জিপিটি আছে, এখন আমরা চ্যাট জিপিটি কে যদি বলি যে ভাই আমাকে জাভাস্ক্রিপ্ট একটা ইতিহাস দাও, হ্যাঁ? আসলে কি কেন এটা তৈরি হয়েছে, তাহলে ও দেখবেন আপনাকে সুন্দরভাবে এভাবে বলে দেবে। জাভাস্ক্রিপ্টের ইতিহাস জন্ম হচ্ছে কবে, 1995 সালে। জাভাস্ক্রিপ্ট তৈরি করেন কে তার নামটাও এখানে দেয়া আছে, একটু জুম করে দেখা যায়। তাহলে জাভাস্ক্রিপ্ট দেখেন উনি কয়দিনে তৈরি করছে, 10 দিনেই তৈরি করছিল এটা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। প্রথমে নাম ছিল পরের নাম পরিবর্তন করা হচ্ছে কি লাইভ স্ক্রিপ্ট। এরপরে মার্কেটিং এর কারণে ওই সময় একটা জাভা ল্যাঙ্গুয়েজ খুব পপুলার ছিল, তো মানে তখন প্রথম যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা হচ্ছে কি জাভা। জাভা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেক পপুলার ছিল, ওই কারণে ওরা হচ্ছে যে মার্কেটিং এর খাতিরে এটা তখন আমরা ওরা নাম দিছে কি জাভা স্ক্রিপ্ট। তখন থেকে এটা চলে আসতেছে জাভা একটা ল্যাঙ্গুয়েজ, আলাদা ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট কি আলাদা আরেকটা ল্যাঙ্গুয়েজ। এর উদ্দেশ্য কি, এটা কেন তৈরি করা হয়েছিল, ওয়েবসাইটকে এই যে মূলত ব্রাউজারে যে ইন্টারঅ্যাক্টিভিটি আছে ওয়েবসাইট তৈরি করা, ইন্টারঅ্যাক্টিভিটি ওয়েবসাইট তৈরি করা। যেমন এই যে আপনি এইচটিএমএল আর সিএসএস দিয়ে শুধু ডিজাইন করতে পারেন, এই সিএসএস দিয়ে ডিজাইন হয়, এইচটিএমএল দিয়ে কি হয় কন্টেন্ট গুলোকে আমরা আপলোড করি, হ্যাঁ? তাহলে হচ্ছে এই দুইটা কাজ করতে পারি। তাহলে
এখন এই যে ক্লিকেবল কাজগুলো যেগুলো আছে, ইন্টারেক্টিভিটি কাজগুলো, এগুলো পরে ওরা যখন দেখলো যে না এগুলো তো ঠিক আছে, এরপরে আমি ডাইনামিক কিছু চেঞ্জ করতে চাই, তখন ওরা এসে চিন্তা করলো যে না আরেকটা কিছু আমাদের তৈরি করতে হবে, তখন হচ্ছে এই জাভাস্ক্রিপ্টটা তৈরি করে। তো এগুলোর ক্ষেত্রে ইন্টারেক্টিভিটি গুলো অ্যাড করছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড সেট করে দেয় একটা কোম্পানি, সেটা হচ্ছে যে ইকমা স্ক্রিপ্ট, ইকমা নামে ওই কোম্পানি। তো এই ছিল হচ্ছে যে ইতিহাস। হ্যাঁ, আমাদের আর এগুলো দিয়ে কি কি করা যায়, অনেক কাজ করা যায়। প্রথম অবস্থায় যদিও জাভাস্ক্রিপ্টটা তৈরি হয়েছিল এই ধরনের ইন্টারঅ্যাক্টিভিটি কাজ করার জন্য, শুধু ব্রাউজারে কাজ করানোর জন্য, কিন্তু পরবর্তীতে এখন জাভাস্ক্রিপ্টের সাহায্যে আপনি মানে ফ্রন্ট এন্ড এবং হচ্ছে কি ব্যাক এন্ড দুইটাই একসাথে কি করা সম্ভব। তো আজ কোথায় কি কি কাজে ব্যবহার করা যায় দেখেন, ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আপনি জাভাস্ক্রিপ্ট আপনাদের লাগবেই। ওয়েব অ্যাপ তৈরি করতে পারবেন আপনি জাভাস্ক্রিপ্টের সাহায্যে, মোবাইলের অ্যাপ তৈরি করতে পারবেন, গেম তৈরি করতে পারবেন, সার্ভারে কাজ করতে পারবেন, ডেস্কটপ সফটওয়্যার তৈরি করতে পারবেন। সবগুলা ধরনের কাজই আপনি কি এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করা সম্ভব। তাহলে এটা গেল আমাদের জাভাস্ক্রিপ্টের একটু সিম্পলি একটু ইতিহাস। হ্যাঁ, আমরা যদি এখন আসি ওয়্যার টু, আমরা যে এই যে জাভাস্ক্রিপ্ট গুলো লিখবো সেটা কোথায় লিখবো, কোথায় লিখবো, এটা দুইটা জায়গায় আমরা লিখতে পারি। একটা হচ্ছে কি ইন্টারনাল, ইন্টারনালে লিখতে পারি, আর একটা হচ্ছে এক্সটার্নাল ফাইল তৈরি করে জাভাস্ক্রিপ্ট গুলো লিখতে পারি। আমরা অলরেডি দেখছি আপনারা এইচটিএমএল ফাইলের মধ্যে কি স্ক্রিপ্ট নামের একটা ট্যাগ ইউজ করছিলেন। এই স্ক্রিপ্ট ট্যাগের সাহায্যে আমরা হচ্ছে কি ইন্টারনালে এইচটিএমএল ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড গুলো লিখতে পারি। আরেকটা উপায় হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করে, যেমন আমরা সিএসএস যখন করছি, সিএসএস এর ক্ষেত্রে কি আলাদা একটা সিএসএস ফাইল তৈরি করি, এটা কি করি আমরা এইচটিএমএল এর সাথে কানেক্ট করে দেই বা লিংক করে দেই। ঠিক সেম, আপনি যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চান তাহলে আপনাকে স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করতে হবে, এর ভিতরে আপনি লিখতে পারবেন। সিএসএস এর ক্ষেত্রে ছিল যেমন স্টাইল ট্যাগ, তাই না? আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করবেন, ফাইলটার সাথে কি এইচটিএমএল এর সাথে লিংক করাই দিবেন। দুইটা উপায় আপনি কি ইউজ করতে পারবো আমরা। চলেন আমরা হচ্ছে যে একটা এই জাভাস্ক্রিপ্ট ফাইল কিভাবে তৈরি করে এটা আমরা দেখে আসি। তাহলে এখন যদি জাভাস্ক্রিপ্ট আমরা তৈরি করতে যাই তার আগে আমরা ইনডেক্স ফাইলটাকে তৈরি করে নিই, index.html। ঠিক আছে, দেখ, তাহলে জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করার জন্য আমাদের এক্সটেনশন কি হবে, জেএস। জাভাস্ক্রিপ্টের জন্য এক্সটেনশন আর কি জেএস। আমরা বলছিলাম দুই ভাবে জাভাস্ক্রিপ্টটাকে লিখতে পারবেন। প্রথম একটা হচ্ছে কি স্ক্রিপ্ট ট্যাগ, এটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনালে যদি আমি লিখতে যাই তাহলে আমাকে হচ্ছে কোথায় লিখবো, আমরা সব সময় জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখবো কোথায়, একবারে শেষে, আমাদের এইচটিএমএল এর শেষে, অর্থাৎ এই যে বডি ট্যাগ আছে বডি ট্যাগের উপরে রাখবো। এটার একটা কারণ আছে, আমি বলছিলাম এই যে জাভাস্ক্রিপ্ট বা ল্যাঙ্গুয়েজ আমাদের যখন কোডগুলো লেখি, এগুলো আসলে এক্সিকিউট হয় কিভাবে, প্রত্যেকটা লাইন বাই লাইন কি এক্সিকিউট হয়, একটা লেফট থেকে রাইট সাইড পর্যন্ত যায় এভাবে। তো আমাদের যদি ওয়েবসাইটটাকে জাভাস্ক্রিপ্টটাকে উপরে রাখি তাহলে হবে কি আগে জাভাস্ক্রিপ্ট লোড হয়ে যাবে, এরপরে হচ্ছে কি এইচটিএমএল গুলো লোড হবে। কিন্তু আমাদের আগে দরকার কোনটা, আগে তো ওয়েবসাইটে ইউজারকে কন্টেন্ট গুলো দেখাবো, এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে কি কিন্তু আমরা ইভেন্ট তৈরি করব, তাহলে কন্টেন্ট গুলো তো আগে লোড করা লাগে। এই কারণে আমরা কি করি জাভাস্ক্রিপ্টটাকে সব এইচটিএমএল গুলোকে উপরে রাখি, এইচটিএমএল সিএসএস, এরপরে জাভাস্ক্রিপ্টটাকে কি নিচে নিয়ে আসি। জাভাস্ক্রিপ্ট আপনি যদি লিখতে চান এইচটিএমএল এর ফাইলের ভিতরে আমাদের কি করতে হবে, স্ক্রিপ্ট নামের একটা ট্যাগ নিতে হবে, এর ভিতরে আপনাকে জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখতে হবে। ধরেন আমরা একটা একটা বেসিক একটা কিছু লিখে রাখলাম, ধরেন এখন জাস্ট লিখলাম অ্যালার্ট। তাহলে এটাও একটা কি জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেথড। তো অ্যালার্ট আমরা লিখলাম, লেখার পরে এখানে লিখে দিলাম কি হ্যালো।
এই যে একটা জাভাস্ক্রিপ্টের কোড, এটাও একটা কি জাভাস্ক্রিপ্টের কোড। আপনি যদি এই স্ক্রিপ্ট ট্যাগের বাইরে এগুলো লেখেন, এগুলো কিন্তু আপনাকে ইরর দিবে। আচ্ছা, তাহলে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা লিখতে পারি আপ টু আউটপুট গিয়ে চেক করে দেখি আসলে এটা কাজ করতেছে কিনা। দেখেন আমার কিন্তু অ্যালার্টটা কি দেখাচ্ছে, তার মানে আমাদের কি ওয়েব পেজটা কাজ করতেছে। এই ছিল একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে কি, আপনি এক্সটার্নালি একটা ফাইল জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করবেন, সেই ফাইলটাকে আমাদের ওয়েব পেজের সাথে কি লিংক করাই দিবেন। জাভাস্ক্রিপ্ট যদি লিংকও করাই আমরা, সেটা কোথায় করাবো, একবারে নিচে। তো লিংক করার সিস্টেম কি, আমাকে স্ক্রিপ্ট নামের ট্যাগ লিখতে হবে, এরপরে অ্যাট্রিবিউট একটা ইউজ করতে হবে কি এসআরসি। এসআরসির ভিতরে আপনাকে এই পাথটা বলে দিতে হবে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোথায় আছে। তো আমরা অলরেডি এগুলো ইউজ করছিলাম না, আমরা তখন বুটস্ট্র্যাপ লিংক করাইছি, বুটস্ট্র্যাপটাকে কি লিংক করাই দিছি। এখন যদি আসি, আমরা তো আর অনলাইন সিডিএন নিচ্ছি না, এখন আমাদের কি করতে হচ্ছে, আমাদের যে জাভাস্ক্রিপ্ট আছে এটা লিংক করাই দেবো। তাহলে এখানে আছে পাথটা কি আছে, এইচটিএমএল এর পাশে আছে। তো আমি সিম্পলি এটাকে কি নাম লিখে দিতে পারবো আমরা স্ক্রিপ্ট ডট জেএস। আচ্ছা, এখন এই যে জাস্ট এই যে কোডটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা আমরা লিখলাম কোথায়, আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে এখানে। কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আপনাকে কি স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে না। যেমন আমরা সিএসএস ফাইলে যখন সিএসএস কোড লিখি, তখন আমাকে কি আলাদা ভাবে বলে দিতে হয় এটা, না, কারণ হচ্ছে এটা এক্সটেনশনে হচ্ছে কি জেএস। আমি জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে আপনি সরাসরি কি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। এটা যেহেতু এইচটিএমএল ফাইল, এই কারণে আমাকে কি ট্যাগ দিয়ে বোঝাতে হয় যে এর ভিতরে কি থাকবে জাভাস্ক্রিপ্ট। আমরা এটাকে সেভ করি, এখন যদি দেখি কাজ করতেছে কিনা, রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কি কাজ করতেছে। তাহলে এই ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্টের দুইটা ইউজ করার দুইটা সিস্টেম, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে কি এক্সটার্নাল। চলেন প্রথমে আমরা দেখবো যে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সেটা হচ্ছে কি ভেরিয়েবল। ভেরিয়েবল কি, এখানে যদি আমি একটু দেখি, তাহলে ভেরিয়েবল হচ্ছে কি এমন কিছু বোঝায় যার মান সব সময় সময়ের সাথে কি বদলাতে পারবেন এবং সময়ের সাথে বিভিন্নভাবে প্রবাহিত হয়। আপনি ভেরিয়েবল হচ্ছে কি এমন কিছু যেটা বোঝায় যার মান চেঞ্জ হতে পারে। ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরি একটি নির্দিষ্ট জায়গা যেখানে মান সংরক্ষণ করে রাখা যায়। আমি যদি আরো সহজভাবে বলি, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার। যেমন আমরা একটা ডিভ ইউজ করতাম এইচটিএমএল এ, এবং ওই ডিভের ভিতরে কি কিছু এলিমেন্ট রেখে দিতাম, তাই না? ঠিক আপনি ভেরিয়েবলটাকে এভাবে চিন্তা করতে পারেন, ভেরিয়েবল হচ্ছে কি একটা কন্টেইনার, যেটার ভেতরে আমি কি কিছু মান রাখতে পারবো। এতটুকু ক্লিয়ার আপনারা? ভেরিয়েবল হচ্ছে একটা কি, সহজভাবে আমরা বলতে পারতেছি কি ভেরিয়েবল হচ্ছে কি একটা কন্টেইনার বা একটা মেমোরি জায়গা, যেখানে আমি কি আমাদের ডাটা গুলো রাখতে পারবো, সংরক্ষণ করতে পারবো। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আপনি যেভাবে ভেরিয়েবলটা লিখতে পারবেন না। ভেরিয়েবলের একটা লেখার একটা যেগুলো ব্যবহার করতে পারবেন ভেরিয়েবলের ক্ষেত্রে, এখানে বলা আছে লেটার আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এটা একটা নাম দিতে পারবেন, কি কি দিয়ে লেটার ইউজ করতে পারবেন সেক্ষেত্রে। এরপরে কি ইউজ করতে পারবেন, নাম্বার, এরপরে হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, ডলার সাইন ইউজ করতে পারবেন। এর বাইরে আপনি অন্য কিছু দিয়ে শুরু করতে পারবেন না। যেমন আপনি স্টার সাইন দিয়ে শুরু করবেন, সেটা আপনাকে কি ইরর দিবে। তাহলে এই চারটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সবসময়, যখনই আপনাকে বলবে যে ভেরিয়েবল লেখার নিয়মটা কি, আপনি কি কি লিখতে পারবেন ভেরিয়েবলের ক্ষেত্রে, ভ্যালিড কোনগুলো, লেটার, নাম্বার আপনি ইউজ করতে পারবেন, এরপরে কি আন্ডারস্কোর, এরপর আছে ডলার। নাম্বার ইউজ করতে পারবেন, বাট প্রথমে ইউজ করা যাবে না, এখানে আবার পরে আবার বলে দেওয়া আছে দেখেন, শুরুতেই আপনি হচ্ছে কি নাম্বার ইউজ করতে পারবেন না। নাম্বারটা কি শুরুতে ইউজ করতে পারবেন না, পরে ইউজ করতে পারবেন। তাহলে প্রথম অবস্থায় আপনাকে শুরু করতে হবে কি দিয়ে, লেটার, আন্ডারস্কোর, এরপর হচ্ছে কি ডলার সাইন। এখন এইটাই আপনাকে দেখেন, আপনাদের যে রিটার্ন কোশ্চেনটা দিছি, এখানে দেখেন একটা কোশ্চেন আছে এইটুক দিয়ে,
in JavaScript which of the following is valid variable name? এই যে কোনটা মানে ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড, তাহলে আমার চিন্তা করবো আমি কোনটা দিয়ে আমি যাচাই করতে পারবো। তাহলে আমাদের এই যে চারটা শর্ত এখানে আছে, এই চারটা দিয়ে আমাকে কি যাচাই করতে হবে কোনটা সঠিক আর কোনটা হচ্ছে কি ভুল। আমরা যদি এখানে একটু দেখি কিভাবে বলছে, দেখেন প্রথমে আছে কি নাম্বার। তাহলে আমাকে চিন্তা করতে হবে প্রথমে আমি কি কি শুরু করতে পারবো, আমাদেরকে এটা মনে রাখতে হবে এবং ওটা দিয়ে আমাকে কি চিন্তা করতে হবে কোনটা সঠিক। তাহলে এখানে হচ্ছে কি নাম্বার, তার মানে আমরা জানি কি নাম্বার শুরুতে আমরা ইউজ করতে পারবো না, নাম্বার ইউজ করতে পারবো কি পরে, তার মানে এটা একটা কি রং অ্যান্সার। তাহলে আমি পরেরটাই যাব, পরেরটাই দেখেন ইজ আছে কি ডলার সাইন, আমরা ডলার সাইন ইউজ করতে পারবো, ডলার সাইন আর কি ইউজ করতে পারবো আন্ডারস্কোর, এই দুইটা। তাহলে এটা ঠিক আছে, আমরা পরেরটাই যাব, দেখি এটা এটা কি। তারপরে দেখেন এখানে আছে কি হাইফেন, হাইফেন আমরা ইউজ করতে পারবো না, এরপরে অন্য কোনো সিম্বল বা ক্যারেক্টার আমরা কি এখানে ইউজ করতে পারবো না। তাহলে জাভা এই কয়টা জিনিস আপনাদের একটু মাথায় রাখতে হবে। জাভাস্ক্রিপ্ট আমরা কি কি দিয়ে শুরু করতে পারবো, লেটার, আন্ডারস্কোর, এরপরে হচ্ছে কি ডলার সাইন। এখন ভেরিয়েবল লেখার জন্য আপনি কি কি ইউজ করতে পারবেন না, এটাও আপনাকে মনে রাখতে হবে। কিওয়ার্ড, এখন কিওয়ার্ড গুলো কি, জাভাস্ক্রিপ্টের নির্দিষ্ট কিছু শব্দ আছে, এগুলো দিয়ে ও হচ্ছে কি নির্দিষ্ট কিছু কাজ করে। তো এই শব্দগুলো আপনাকে লেখা যাবে না ভেরিয়েবলের নাম হিসাবে। শুরুতেই নাম্বার ব্যবহার করা যাবে না, এরপরে মাঝখানে কি স্পেস দেওয়া যাবে না, নামের মধ্যে আপনি কি ভেরিয়েবল নামের ক্ষেত্রে স্পেস মাঝখানে দিতে পারবেন। আর এগুলো হচ্ছে কি কেস সেনসিটিভ, কেস সেনসিটিভ বুঝি আমরা। আচ্ছা ধরেন আপনি কোনো একটা এখানে লেখছেন, কেস সেনসিটিভ হচ্ছে আপনি যেভাবে নামটা ডিক্লেয়ার করবেন ঠিক সেম ভাবে আপনাকে কি আউটপুট ইউজ করতে হবে। ধরেন আপনি নেম লেখছেন একজনের, আপনার নাম কি সাদিয়া, ধরেন সাদিয়ার নাম লেখছেন, আপনি নাম দিয়েছেন সাদিয়া, কিন্তু এসটা প্রথমে শুরু করছেন কি ক্যাপিটাল দিয়ে, বাকিগুলো স্মল লেখছেন, কিন্তু যেখানে ইউজ করবেন সেখানেও আপনাকে কি ওই প্রথমটা ক্যাপিটালেই রাখতে হবে, যদি স্মল দেন সেক্ষেত্রে ওটা কি অন্য একটা ধরবে। কথাটা বুঝাইতে পারছি? স্মল যেখানে যেভাবে আছে ঠিক সেখানে সেভাবেই দিতে হবে। আপনি যদি কোনো জায়গায় এই যে এখানে দেখেন প্রথমটা আছে কি ক্যাপিটাল লেটার, এখন আপনি যদি ইউজ করার সময় যদি এটার পরিবর্তে স্মল লেটারে এখানে ইউজ করেন, এটা কিন্তু পাবে না। ঠিক কথা বুঝাইতে পারছি? তাহলে ভেরিয়েবলের নাম হচ্ছে এগুলো হচ্ছে কি কেস সেনসিটিভ হবে, অর্থাৎ আপনি যেভাবে নাম দিবেন ঠিক সেম ভাবে আপনাকে ইউজ করতে হবে। এখন ভেরিয়েবল লেখার, আমরা যদি W3 স্কুলে যাই তাহলে ভেরিয়েবল কিভাবে লিখতে পারি, আমরা যদি এখান থেকে দেখি ভেরিয়েবলে আসি, ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনি কয়টা উপায়, চারটা উপায় ডিক্লেয়ার করতে পারবেন, ফোর ওয়ে ডিক্লারেশন ভেরিয়েবল আপনি কয়টা উপায় করতে পারবেন, চারটা। তার মধ্যে এখানে যদি আমরা আসি, প্রথম হচ্ছে কি লেট, এরপরে ইউজিং হচ্ছে কি কনস্ট, এরপরে হচ্ছে কি ভার। এই তিনটা কিওয়ার্ডের সাহায্যে আপনি হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। ভেরিয়েবল আমরা কয়ভাবে ডিক্লেয়ার করতে পারি, একটা হচ্ছে কি var let const, এই তিনটা কিওয়ার্ডের সাহায্যে আমরা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এখানে যদি দেখেন let, এই কিওয়ার্ডটা আপনাকে দেওয়া আছে, আগে আপনাকে কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে সিনট্যাক্সটা হচ্ছে এরকম, এরপরে আপনাকে নাম দিতে হবে। আপনি এই ডাটাটার উপর ডিপেন্ড করে আপনি যে কোনো একটা কি নাম দিবেন, এরপরে ইকুয়াল সাইন দিয়ে আপনাকে হচ্ছে কি ডাটাটা লিখতে হবে, এরপরে সেমিকোলন দিতে হবে। এই হচ্ছে সিনট্যাক্স, পাঁচটা জিনিস এখানে থাকে। প্রথমে হচ্ছে কি কিওয়ার্ড, নাম, ইকুয়াল, ভ্যালু, এরপরে হচ্ছে কি সেমিকোলন। জাভা স্ক্রিপ্টের প্রত্যেকটা সিনট্যাক্স অর্থাৎ প্রত্যেকটা কাজের পরে আপনাকে এইভাবে কি সেমিকোলন দিতে হবে। যেমন আমরা প্রত্যেকটা প্রপার্টি আর ভ্যালুর ক্ষেত্রে আমরা কি কমা দিছি, ঠিক এখানেও আপনাকে কি কাজ শেষে আপনাকে কোলন দিতে এটাকে কি আলাদা করে দিতে হবে। এটা যদিও ম্যান্ডেটরি না, অটোমেটিক বর্তমান জাভাস্ক্রিপ্ট এটা করে ফেলে, তারপরেও ভালো প্র্যাকটিস আছে দিয়ে দেয়। এখন আসেন এই যে ভেরিয়েবল আমরা জাস্ট এতটুকু মনে রাখি না, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি আমরা কয়টা কিওয়ার্ড দিয়ে, তিনটা, একটা হচ্ছে var let const।
এখন কথা হচ্ছে এগুলোর মধ্যে পার্থক্য কি? আমি তো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যে কোনো একটা কিছু ডাটা সংরক্ষণ করব, তাই না? একটা মান আমি সংরক্ষণ করব একটা নামের মধ্যে। তো আমার একটা দিয়ে করলেই তো হচ্ছে, তাই না? আমি ধরেন এই যে 5 আছে, 5 টা আমি কার ভিতরে রাখছি? x এর মান 5 ধরে রাখছি, তাই না? এখন এই যে 5 ধরে রাখছি আপনি, তাহলে এটা তো আমি একটা দিয়ে করলেই পারতাম। তাহলে এই তিনটা আসলো কেন? এই তিনটার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা এই পার্থক্যটা একটু বুঝি দেখি। এটা বোঝার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্টে স্কোপ বুঝতে হবে। আমরা যদি স্কোপে আসি, এগুলো একটু নোট করে নেবেন। জাভাস্ক্রিপ্টে স্কোপ কয়টা তাহলে? তিনটা। জাভাস্ক্রিপ্টের স্কোপ আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে জাভাস্ক্রিপ্টের স্কোপ তিনটা। একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, একটা হচ্ছে কি ফাংশনাল স্কোপ, আর একটা হচ্ছে ব্লক স্কোপ। ওকে, এখানে একটু দেখেন। আপনি যদি জাভা গ্লোবাল স্কোপ কোনটা আমাদের, অর্থাৎ আউটসাইড এনি ব্লক অর ফাংশন। আপনি যদি ফাংশন বা কোনো ব্লকের ভিতরে না লেখে যে কোনো জাভাস্ক্রিপ্টের এই যে আমাদের যে জেএস ফাইলটা আছে, আপনি যদি এখানে যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরেন আমি লিখলাম কি var, এরপরে ধরলাম নাম্বার 1, সিম্পলি আমরা লিখি নাম্বার 1 দিলাম আপনি ইকুয়াল 10। এই যে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, এটা কোনো মানে ব্লক বা কোনো ফাংশনের ভিতরে না, হ্যাঁ, জাস্ট একটা ইজেস ফাইলের ভিতরেই কি আছে, এটাকে বলা হচ্ছে কি গ্লোবাল স্কোপ। কি বুঝাইতে পারছি? অর্থাৎ আমার জেএস ফাইলের যে কোনো একটা জায়গায় লেখা আছে সেটাই হচ্ছে কি গ্লোবাল স্কোপ। এখন এরপরে আসেন কি ফাংশনাল স্কোপ। ফাংশন জাভাস্ক্রিপ্টে ফাংশন নামে আলাদা একটা টপিকই আছে, হ্যাঁ? তো এই ফাংশন এর ভিতরে যদি এভাবে যদি কখনো আমরা লিখি, আমরা জাস্ট এটা পরে বুঝবো, হ্যাঁ, জাস্ট দেখাচ্ছি আপনাদের। এই যে ফাংশন কিওয়ার্ড দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি কখনো লেখেন, সেটা হবে কি ফাংশনাল স্কোপ। কি কথা বুঝছেন? কোন একটা ফাংশনের ভিতরে যদি আপনি লেখেন, সেটা হবে কি ফাংশনাল স্কোপ। আরেকটা হচ্ছে যে কোনো এই যে এইগুলো বাদে আমাদের জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ইফ ইলস এই ধরনের অনেকগুলো আমরা যেমন অপারেটর আছে, ইয়ে আছে, কন্ডিশনাল চেক করতে পারি আমরা। এই ধরনের ব্লকের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি কখনো লিখি, সেটা হবে কি ব্লক স্কোপ। তাহলে তিনটা স্কোপ দেখেন, ফাংশনের ভিতরে যখন আপনি লিখবেন তখন ওটাকে বলা হচ্ছে কি ফাংশনাল স্কোপ। এর বাইরে যদি কোনো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হবে কি ব্লক স্কোপ, আর একটা হচ্ছে গ্লোবাল স্কোপ। এখানে দেখেন আসে যদি আমরা এখানে, তাহলে এটা আমরা বুঝলাম গ্লোবাল স্কোপ। তাহলে ব্লক স্কোপ গুলো যদি আমি কখনো এইভাবে ডিক্লেয়ার করি, একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিক্লেয়ার করলাম কি var নাম্বার 2 ইকুয়াল 20। তাহলে এটা হবে কি ব্লক স্কোপ, মানে একটা নির্দিষ্ট একটা কি ব্লকের ভিতরে আমি এটা ডিক্লেয়ার করছি, এই কারণে এটাকে বলা হচ্ছে কি ব্লক স্কোপ। আর একটা ফাংশনাল স্কোপ হচ্ছে কি এই ফাংশনের ভিতরে কিওয়ার্ডের ভিতরে যদি আপনি কোনো একটা নাম দেন, সেক্ষেত্রে আপনাকে যেটা আপনি লিখবেন সেটা হচ্ছে এখানে যদি কোনো আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হবে কি ফাংশনাল স্কোপ। এখানে ধরেন দিলাম 30 এটা। তাহলে এটা একটা হচ্ছে কি ফাংশনাল স্কোপ। এই হচ্ছে তিনটা স্কোপ আমরা বুঝলাম। এখন আসেন এখানে লেট কনস্ট আমরা ভেরিয়েবল যেটা তো বলতেছিলাম, এই তিনটা কিওয়ার্ডের ভিতরে পার্থক্য হচ্ছে এটাই, ভেরিয়েবল শুধু ফাংশনাল স্কোপে কাজ করে। কি বললাম? ভেরিয়েবল শুধু ফাংশনাল স্কোপে কাজ করবে, আর লেট কনস্ট এগুলো হচ্ছে ব্লক স্কোপ কাজ করবে। দেখেন এখন ধরেন এটা আমার গ্লোবাল স্কোপ বা এই ধরনের গ্লোবাল স্কোপ আছে, ভালো কথা। আমরা এটাকে আউটপুট দেখতে চাই বা অ্যাক্সেস করতে চাই, ইউজ করতে চাই। আমি এই যে নাম্বার 1 এর ভিতরে কত মান রাখছি 10, এরপরে নাম্বার 2 এর ভিতরে রাখছি কত 20, এরপরে ধরেন নাম্বার 3 এর মধ্যে রাখছি আমরা কত 30। আমরা এটাকে ইউজ করতে চাই, কিভাবে ইউজ করব? তো আউটপুট দেখতে চাই। কিভাবে আউটপুট দেখবো? আউটপুটে যদি যাই, এখান থেকে দেখেন সিনট্যাক্স, আউটপুটে যদি যাই, জেএস আউটপুট, এখানে যদি আসেন তাহলে আউটপুট আমরা কয়ভাবে দেখতে পারি জাভাস্ক্রিপ্ট কোডের।
এখানে দেয়া আছে। তো প্রথমে যদি আসি 4 টা উপায় এখানে দেয়া আছে। একটা হচ্ছে কি HTML element using inner HTML, এরপর হচ্ছে inner text। তার মানে ওই কোনো একটা HTML কে আপনি সিলেক্ট করে ওটার inner HTML অথবা inner text যেটা ভিতরে আছে টেক্সটটাকে আপনি কি চেঞ্জ করে দিতে পারবেন। কারণ আমাদের HTML এ দেখেন একটা কি হেডিং আছে, এই যে হেডিং আছে। তো আমি যদি এর ভিতরে টেক্সট গুলো লিখে দিই আমরা এখানে আউটপুট দেখতে পারবো না? দেখতে পারবো। তো এটাও আপনি করতে পারবেন, কোনো একটা এলিমেন্টের ভিতরে টেক্সট আপনি চেঞ্জ করে দিয়ে আউটপুট দেখতে পারবেন। তো এটা আমরা পরে দেখব, যখন আমরা ডম নিয়ে কাজ করব তখন দেখব। এটা বাদে আর কি কি আছে? একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এটার মাধ্যমে আমরা কি আউটপুট দেখতে পারি। এরপর আছে কি উইন্ডো ডট অ্যালার্ট, আমরা এই যে অ্যালার্ট ইউজ করলাম না একটু আগে, তো এখানে দেওয়া আছে দেখেন কি উইন্ডো ডট অ্যালার্ট। এটা উইন্ডোটা বাই ডিফল্ট প্রত্যেকটা ইয়ের মধ্যেই থাকে, এখানে আপনি ইউজ করলেও হয় না করলেও হয়, শুধু অ্যালার্ট লিখলেই কি হয়ে যাবে। এখানে দেখেন আছে কি ডকুমেন্ট ডট রাইট, তাহলে এখানেও যদি আপনি কি উইন্ডো ডট ডকুমেন্ট ডট রাইট লেখেন সেটাও কি কাজ করবে। উইন্ডোটা বাই ডিফল্ট প্রত্যেকটা ইয়ের মধ্যে থাকে, কারণ এই উইন্ডোজের ভিতরেই আপনার সবগুলো জিনিস থাকে। তো এটা পরবর্তীতে দেখবো, আমরা জাস্ট অ্যালার্টের মাধ্যমে আমরা কি আউটপুট দেখতে পারি। এরপরে আরেকটা হচ্ছে কি কনসোল ডট লগ, এই কনসোল ডট লগ এটা আমরা সব থেকে বেশি ইউজ করব। কনসোল ডট লগ এটা দিয়ে আমরা আউটপুট দেখবো। এটা একটা কোশ্চেন আছে আপনাদের, দেখেন which function is to output data console in জাভাস্ক্রিপ্ট। তার মানে এখানে একটা কোশ্চেন আছে জাভাস্ক্রিপ্টে কোন ফাংশনের মাধ্যমে আপনি কনসোলে ডাটা দেখতে পারবেন। এটা অ্যান্সার হবে তাহলে কি কনসোল ডট লগ। আমরা আউটপুটে যেগুলো দেখতে পারি যেগুলো দিয়ে সেগুলোর মধ্যে আছে কি ডকুমেন্ট ডট রাইট অ্যালার্ট কনসোল ডট লগ। অ্যালার্ট দিলে আমাদের কি রকম আসে, এখানে যে একটু আগে যেরকম রিফ্রেশ করলে এই যে এখানে আমরা কি আউটপুটটা দেখতে পারবো। তো এই বারবার রিফ্রেশ করবো অ্যালার্ট আসবে, এভাবে বিরক্তি লাগে। তো আমরা এইভাবে দেখবো না, আমরা কনসোলে দেখবো। এরপরে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট বলতে আমার এই যে এইচটিএমএল ফাইল আছে আমি এখানে লিখে দেখতে পারি কি রকম। ধরেন এটা একটা কি এইচটিএমএল ফাইল থেকে আসছে না, কোনো কিছু এইচটিএমএল একটা ফাইল থেকে আমি যদি রাইট ক্লিক করি ইনস্পেক্ট পেজ, আমি এখানে কনসোলে লিখলাম, কনসোল নামের একটা ট্যাব আছে দেখেন পাশে। তাহলে এটা আউটপুট গুলো কনসোল যদি করেন তাহলে কোন কোথায় দেখতে পারবেন, এই যে কনসোল ট্যাব আছে ব্রাউজারের, ইনস্পেক্ট করবেন, পাশে দেখেন এলিমেন্ট, এতদিন আমরা এলিমেন্ট দেখছি তাই না, আজকের পাশেই আরেকটা দেখেন ট্যাব আছে সেটা হচ্ছে কি কনসোল, এখানে আউটপুট গুলো আমরা দেখতে পারবো। তো আমি এগুলোকে ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ? দিয়ে এখানে যদি জাস্ট লিখে দিচ্ছি কনসোল, দেখেন কি হলো, হ্যাঁ জাস্ট কনসোলের ভিতরে আমি লিখে দিলাম কি ডকুমেন্ট ডট রাইট 10, দেখেন আমার আগের যতগুলো ডাটা ছিল সবগুলা রিমুভ হয়ে গেছে। এই যে W3 স্কুলে আমরা এই ওয়েব পেজে আছি না, এখানে তো অনেকগুলো ডাটা ছিল এতক্ষণ তাই না, আমি কনসোলে লিখলাম কি ডকুমেন্ট ডট রাইট, এখন দেখেন আউটপুটে কি দেখাচ্ছে শুধু 10, আগের গুলা সব কি রিমুভ করে ফেলাইছে। এই ডকুমেন্ট ডট রাইটের এই একটা অসুবিধা, ডকুমেন্ট ডট দিয়ে যদি আপনি আউটপুট দেখতে যান তাহলে আপনার ওই ডকুমেন্টে যতগুলো আগের ছিল সবগুলো দেখেন কি রিমুভ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি আবার রিফ্রেশ করি দেখেন এই যে W3 স্কুল এখানে তো অনেকগুলো ডাটা আছে, আছে না, এই তথ্য ইয়েগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমি আউটপুট দেখার জন্য যে ডকুমেন্ট ডট রাইট দেই তাহলে কি হচ্ছে দেখেন, ডকুমেন্ট ডট রাইট এটা একটা মেথড, আমরা শুরু শেষ করে জাস্ট এখানে একটা নাম্বার লিখে দিলাম, এন্টার দিলাম। দেখেন আগের যতগুলা ডাটা ছিল, তাহলে আমার ডকুমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এই যে এইচটিএমএল ফাইলটা আছে এটা, এটার ভিতরে রাইট করতেছেন আপনি কি 20, তাহলে আগের যেগুলো ছিল ওগুলো সবগুলো কি ডকুমেন্টটা ফাঁকা করে দিচ্ছে, ওটার মধ্যে শুধু কি 20টা দেখাচ্ছে। এই কারণে এটাও একটা সমস্যা, চাইলে আপনি দেখতে পারেন শুরুতে কোনো সমস্যা নেই, বাট আগের যদি কোনো কিছু থাকে এগুলো হচ্ছে কি রিমুভ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এটাও ইউজ করবো না, আমরা ইউজ করবো কোনটা কনসোল ডট লগ, এটা আমাদের কাছে সব থেকে সহজ মনে হয়।
এখানে একটা এমন কোশ্চেন থাকে, আপনাদের আগেই বলে দেই, আপনি কোনগুলো দেখে আউটপুট দেখতে পারেন? এটাও থাকে, এটাও থাকে, এটাও থাকে, এগুলোও থাকে। এই চারটের মধ্যে মানে আউটপুট আপনি কোনটা দিয়ে দেখতে পারবেন? এরকম অনেক কোশ্চেন থাকবে যে আউটপুট কোনটা দিয়ে দেখতে পারেন, এই চারটেই দেয়া থাকবে। তখন আপনি কোনটা কারেক্ট করবেন? আমরা সবসময় দাগ দেবো হচ্ছে কি কনসোল ডট লগ। যদি চারটেও দেয়া থাকে আমি কোনটা দাগাবো? কনসোল ডট লগ। কেন? এটা যারা তৈরি করছে যা আপনাদের অ্যান্সার শিটে এটাই থাকে এক। দ্বিতীয়ত হচ্ছে যে এটা সব থেকে বেশি ইউজ করে, তো এই কারণে হচ্ছে যে ওনারা ওটাই ওটাই নিয়ে নিছে। এগুলোও কারেক্ট, ভুল এগুলো না, বাট এটাকে ওরা কারেক্ট ওই টিক মার্কে ওটা অ্যান্সার শিটে এটা দেওয়া থাকে। তো আপনি যদি অন্য একটাও দেন ওটাও কারেক্ট, কিন্তু এসএসআর এখানে মার্ক দিবে না, কারণ ওই অ্যান্সার শিটে এটা থাকে। ওকে, তাহলে এখানে আসেন, আমরা এই যে একটা লিখলাম কি অ্যালার্ট, অ্যালার্টটাকে আমরা এখন কমন করে রাখলাম, থাকলো। এই যে ভেরিয়েবল আমরা একটা লিখছি, এটা যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে আমরা কি দিয়ে দেখতে পারি? ডকুমেন্ট ডট রাইট একটা উপায়। এটা দিয়ে দেখলে আমার এইচটিএমএল ডকুমেন্টে আমি দেখতে পারবো। তাহলে এখানে যদি আসি ডকুমেন্ট, আমরা এখানে লিখলাম ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট আমরা লিখলাম। এরপর আমাদের ভেরিয়েবলের কিসের ভিতরে রাখছি এটা, তো এই মানটাকে, আমাদের ভেরিয়েবলের নাম কি? নাম ওয়ান। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি কি নাম ওয়ান। আমরা কোথায় দেখতে চাচ্ছি এটা? ডকুমেন্ট ডট রাইট। এখন কথা হচ্ছে এই ডকুমেন্ট কোনটা? ডকুমেন্ট হচ্ছে আমাদের এই যে এটার সাথে আমি কি লিংক করাই দিছি, এই যে আমার এইচটিএমএল ফাইলটা আছে এটাকে বলা হচ্ছে কি ডকুমেন্ট। জাভাস্ক্রিপ্টের ভাষায় এটা হচ্ছে কি এর ডকুমেন্ট। এই ডকুমেন্টের ভিতরে আমি লিখতেছি নাম্বার ওয়ান। সেভ করে এখন যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখুন আমার এখানে একটা হেডিং আছে, বাট এই হেডিংটাকে ও রিমুভ করে দিবে, শুধু দেখাবে হচ্ছে কি 10। আচ্ছা, উপর নিচে আছে এই কারণে হচ্ছে কি আগেরটা ছিল এবারে নিচে আসছে। যদি আমি এটাকে উপরে দেই দেখুন ওটা রিমুভ হয়ে যাবে। তো এটা একটা সমস্যা থাকে, এই কারণে এটাকে আমরা কি এটা ইউজ করবো না, কনসোল ডটটা ইউজ করবো আমরা। একটা গেল কনসোল, কনসোল ডট লগ নাম্বার 2 লেখা। এই একটা উপায়, আপনি কনসোল ডট লগ দিয়ে আমরা কি আউটপুট গুলো দেখতে পারি। সেভ করে আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখেন এখানে কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। এটা কোথায় আসবে? আমাদের কনসোলে, কনসোল ট্যাবে। আপনি যদি কোথাও কখনো কনসোল করেন তাহলে এটা আসবে, আউটপুট পাবেন কোথায়? কনসোলে। কনসোল ট্যাবটা কোথায় থাকে? ইনস্পেক্ট করতে হবে আপনাকে। রাইট ক্লিক করেন, ইনস্পেক্ট করবেন। প্রথমে থাকবে কি এলিমেন্ট ট্যাব, তারপরের ট্যাবে আছে কি কনসোল। এখানে গেলে আপনি আউটপুটটা দেখতে পারবো আমরা। এটা একটা জুম করে দেই, এই যে দেখেন এখানে আবার কি 20 দেখাচ্ছে। আচ্ছা, এখন আসেন এই যে আউটপুট আমরা বুঝলাম তাই না? আউটপুট দেখেন নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না। এখন আসেন এই যে var let const এই তিনটার মধ্যে পার্থক্য কি? var হচ্ছে, আপনি যদি এই ব্লকের মধ্যে var লেখছেন, এটা কি এই ব্লকের বাইরে কাজ করার কথা না, কিন্তু এটা কিন্তু সব জায়গায় কাজ করবে, চেঞ্জ করতে পারবে। কি রকম? ধরেন এটা আমি ব্লকের ভিতরে লিখছি না, আমাদের স্কোপ কয়টা? তিনটা। একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, একটা ব্লক স্কোপ, আর একটা হচ্ছে কি ফাংশনাল স্কোপ। এই ভার দিয়ে আমি ব্লকের ভিতরে ডিক্লেয়ার করছি, কিন্তু বাইরে এসে যদি অ্যাক্সেস করি দেখেন টু কনসোল ডট লট টু, এখানে কি কাজ আউটপুট আমরা পাচ্ছি না, কাজ করতেছে। এই একটা সমস্যা। অনেক সময় আমরা যখন বড় একটা ফাইলে জাভাস্ক্রিপ্ট ডেভেলপাররা কাজ করতো, তখন হচ্ছে কি এই এরকম ব্লকের ভিতরে অনেক ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে। তখন হয় কি আমি যখন ব্লকের ভিতরে যেগুলো ডিক্লেয়ার করতেছি, বাইরেও অনেক সময় দেখা যায় ওই নামে আরেকটা ডিক্লেয়ার করে রাখছি, তখন হচ্ছে মানটা নিয়ে কি চেঞ্জ হয়ে যায়। এই কারণে স্ক্রিপ্টটা পরবর্তীতে ES6 এ একটা কিওয়ার্ড ওরা আলাদা নিয়ে আসছে, সেটা হচ্ছে লেট। দেখেন আমি ভারের পরিবর্তে এখন করে দিলাম কি লেট, ব্লকের ভিতরে জাস্ট চেঞ্জ করে দিলাম লেট। সেভ করে আউটপুটে গিয়ে এখন যদি এখানে রিফ্রেশ করি, দেখেন আমাকে কি বলতেছে, একটা এরর দিয়ে দিছে। কেন এরর দিছে? এখানে ওরা বলতেছে রেফারেন্স এরর, আপনার এটা রেফারেন্সটা ঠিক নেই, আপনি যেটা বলে দিচ্ছেন ঠিক নেই।
এখন দেখেন এখানে একটা জিনিস সুবিধা পাবেন, ইরোডটা আপনাকে কোন লাইন থেকে আসতেছে আপনি এখানে দেখতে পারবেন। তাহলে স্কিপ ডট জেএস এর কত নম্বর লাইন থেকে আসতেছে? 14 নম্বর লাইন থেকে আমাকে ইরোডটা দিছে। কি বলতেছে? নাম্বার ইজ নট ডিফাইন। কেন রে ভাই, আমি তো ডিফাইন করছি। করছি না? পাচ্ছি না। এটাই হচ্ছে ভার আর লেটের মধ্যে, কনস্টের মধ্যে কি পার্থক্য। তাহলে ভার হচ্ছে কি বলক শুধু ফাংশনাল স্কোপে কাজ করে। ভার শুধু ফাংশনাল স্কোপে কাজ করে, ফাংশনের বাইরে আপনি যেখানেই ডিক্লেয়ার করেন না কেন আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু লেটের ক্ষেত্রে আপনি ব্লকের ভিতরে যদি কোনো লেট নামের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, এটা এই ব্লকের বাইরে কাজ করবে না, শুধু এই ব্লকের ভিতরেই আপনি কি অ্যাক্সেস করতে পারবেন। ঠিক সেম ভাবে কনস্ট দেখেন, কনস্ট ডিক্লেয়ার করলাম, আপনি বাইরের থেকে আমি ডিক্লেয়ার কনসোল লক করতেছি, রিফ্রেশ করেন, দেখেন আমাকে সেম কি নাম্বার ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে। তার মানে আপনি ব্লকের ভিতরে যদি লেট আর কনস্ট দিয়ে ডিক্লেয়ার করেন, ওই ব্লকের বাইরে এটা কি অ্যাক্সেস করে না, এর দুনিয়া এটাই। হ্যাঁ? এটাই ধরে নেন যে এই ব্লকের ভিতরে এর কি দুনিয়া, এর বাইরে ওর কোনো কি অ্যাক্সেস নেই। কোশ্চেন থাকে, এই কারণে বারবার বলতেছি, আপনাকে ভাইভাতে কোশ্চেন করবে মাস্ট, এটা ধরে নেন। জিজ্ঞেস করবে যে ভার আর লেট কস্ট এগুলোর মধ্যে পার্থক্য কি, এই তিনটা কোশ্চেন করবে। আরেকটা পার্থক্য আছে লেট আর কনস্টের মধ্যে। এখন কথা, লেট দিয়েও আমি বাইরের থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, আর কনস্ট দিয়েও কি বাইরের থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, তাহলে আবার এখানে ভাগ করার কি দরকার ছিল? প্লিজ। তাহলে এখন আমার কথাটা বোঝেন, আমি লেট দিয়েও কি একটা প্রবলেম ছিল আমাদের যে ভার দিয়ে ডিক্লেয়ার করলে আমি ব্লকের গুলো কি বাইরের থেকে অ্যাক্সেস করতে পারতাম, এটা সমাধান করার জন্য নিয়ে আসছে কি লেট বা কনস্ট, তাই না? তো এটা তো সমাধান হইলই। এখন কথা আছে, তাহলে এখানে দুইটা দেওয়ার কি দরকার, একটা হলেই তো আমি করতে পারতাম, পারতাম না? তাহলে এখানে এই লেট আর কনস্টের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? কনস্ট আপনি চেঞ্জ করতে পারবেন না, কনস্টের মান কি চেঞ্জ করতে পারবেন না, রিডিক্লেয়ার করতে পারবেন না। এই দুইটা শব্দ লিখে নেন। আপনি লেট আর কনস্ট দিয়ে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, এটা রিডিক্লেয়ার করা যাবে না। ধরেন আমরা এখানে একটা লেট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, লেট নেম ইকুয়াল, আমরা ধরেন এবিসি নেম দিলাম। এই লেট দিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি উপরে, আমার এটা মনে নাই আমি সেম নামে কি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এসে নিচে, আমার এটা মনে নাই যে আমি ওই নামে ডিক্লেয়ার করছি। আমি এখানে আবার লিখতেছি কি লেট নেম ইকুয়াল, ধরেন আমরা এখানে অন্য কিছু লিখে একটা নাম্বার লিখে দিচ্ছি। দেখেন আমাকে জাভা এখনই এরর দিচ্ছে, এখানে কি দিচ্ছে, মাউস যদি নেন বলতেছে আই ক্যান নট রিডিক্লেয়ার কোনো কিছু ভেরিয়েবল নেম। তার মানে আপনি যদি লেট দিয়ে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, লেট বা কনস্ট, সেগুলো আপনি কি রিডিক্লেয়ার করতে পারবেন না, ওই নামে আর কোনো ভেরিয়েবল আপনি কি ডিক্লেয়ার করতে পারবেন না। ভেরিয়েবল দিয়ে যদি আপনি ডিক্লেয়ার করেন, তাহলে এই নামে আপনি কি রিডিক্লেয়ার করতে পারবেন। যেমন ধরেন এখানে যদি আমরা আবার লিখি var নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান ইকুয়াল, আমি করে দিচ্ছি কি 60, সেভ করেন। দেখেন আমার কিন্তু এরর দিচ্ছে না, এখানেও নাম ওয়ান আছে, এখানেও কি নাম ওয়ান আছে, এখানে আমাকে কি এরর দিচ্ছে না, নাম এই ভ্যালুটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন যদি কনসোল লক করে দেখি নাম ওয়ান, তাহলে আমি কত পাবো, এটা নিচেরটাই পাবো 60, মানে ওই মানটা কি এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জ হচ্ছে এটা একটা সমস্যা, কারণ অনেক সময় আমরা অনেক ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি এই কাজের ক্ষেত্রে, তখন আর মনে থাকে না, নিচে এসে চেঞ্জ করলে আমাদের এটা চেঞ্জ হয়ে যায়, তখন পুরো ওয়েবসাইটের ভ্যালু গুলাই চেঞ্জ হয়ে যায়। এই ক্ষেত্রে এই সমাধানটা করে নিয়ে জন্য আসছে কি লেট আর হচ্ছে কি কনস্ট। কনস্ট কি করে, এটা নোট করেন, তিনটা কাজ করে। একটা হচ্ছে লেট, আমরা লেট কনস্ট রিডিক্লেয়ার করতে পারি না। লেট আর কনস্টের মধ্যে পার্থক্য কি, লেট আমরা চাইলে মানটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু কনস্টের মান কি কখনোই চেঞ্জ করতে পারবেন না। আপনাকে যদি কোশ্চেন করা হয় লেট আর কনস্টের মধ্যে পার্থক্য কি, লেটের যে ভেরিয়েবলের যে মানটা থাকে এই যে 10 আছে, আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু কনস্টের মধ্যে যে আমি যেটা লিখবো এটা কি কখনোই
চেঞ্জ করা সম্ভব না, চেঞ্জ করতে পারবেন না পরবর্তীতে। ধরেন এই যে নেম ওয়ান, আমি ধরেন এখন ডিক্লেয়ার করতাম না, আমি নতুন একটা ডিক্লেয়ার করতেছি না, আমি কোনটাকে করতেছি, এই যে নেম ওয়ান আমি লিখলাম, এটাকে এখন যদি করে দেই, ধরেন এ বি সি আমি করে দিচ্ছি, সেভ করলাম, আমাকে এটাও আমাকে কি ইরর দিবে, কারণ হচ্ছে কি আমাকে আউটপুটে যে কনসোল লক করি, নেম ওয়ান করি, এখন দেখেন রিফ্রেশ করি, আমাকে তারপরে একটা কি এরর দিচ্ছে, কি দিচ্ছে, নেম ইজ অলরেডি বি ডিক্লেয়ার্ড, আপনি নেম নামের একটা, আচ্ছা সরি কোনটা করছি, নেম ওয়ান, আচ্ছা কোথায় ছিলাম দেখেন, এই যে কনস দিয়ে আমরা নেম ওয়ান ডিক্লেয়ার করছি, এটা হচ্ছে কি এক্স ওয়াই জেড দিছি, পরবর্তীতে এসে দেখেন নেম আমি করে দিছি কি এ বি সি। এখন যদি কনসোল ডক করি আমরা নেম ওয়ান, আচ্ছা এটা আমাকে এরর দিচ্ছে, এটাকে আমরা আগে কমন করে রাখলাম, রিফ্রেশ করি, দেখেন কি বলতেছে, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা একটা কনস্ট্যান্ট মানে চিরন্তন সত্য, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এই হচ্ছে কনস্ট ভার এগুলোর মধ্যে পার্থক্য। প্রথম থেকে আমি একবার রিক্যাপ করে দিচ্ছি, এগুলো নোট করে নেন। Okay, দেখেন তাহলে ভার আমরা রিডিক্লেয়ার করতে পারি, মান চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা হয় না, কিন্তু লেট আর কনস্ট কি হচ্ছে রিডিক্লেয়ার করা যাবে না, কারণ এই নামে আপনি আর কি নতুন করে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না এই এইচটিএস ফাইলে। তাহলে ভার রিডিক্লেয়ার করা যায়, লেট আর কনস্ট কি রিডিক্লেয়ার করা যায় না, ওই নামে আপনি আর কোনো ডিক্লেয়ার করতে পারবেন না। এক, লেট আর কনস্ট হচ্ছে কি ব্লক স্কোপ, লেট আর কনস্ট হচ্ছে কি ব্লক স্কোপ, আমি যদি কোনো ব্লকের ভিতরে লেট আর কনস্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা কি ওই ব্লকের ভিতরেই কাজ করবে, ব্লকের বাইরে কাজ করবে না, আমি অ্যাক্সেস করতে পারবো না ব্লকের বাইরে, কি এটাকে অ্যাক্সেস করতে পারবো না। এই একটা গেল পার্থক্য। আর লেট আর কনস্টের মধ্যে পার্থক্য কি, লেট এর মান আমি কি চেঞ্জ করতে পারবো, কিন্তু কনস্ট্যান্টের মান কি চেঞ্জ করতে পারবো না। কি এতটুকু সবাই বুঝছি আমরা? এই কনস্ট্যান্টের ভিতরে আমরা কোনগুলো রাখবো, যেমন আপনাকে কোনো একটা ম্যাথ করা লাগতেছে, যেখানে আপনার পাই এর মান লাগতেছে, তাই না? এখন পাই এর মান যদি আপনি এই বারবার চেঞ্জ করেন, তাহলে প্রত্যেক এটা কি অ্যান্সার আলাদা আলাদা আসবে না? তো আমরা এই ধরনের মান যেগুলো হচ্ছে যে একবারে ফিক্সড, যাতে কখনো এটা কি চেঞ্জ হবে না, সেই ধরনের ক্ষেত্রে আমরা সবসময় কি কনস্ট ইউজ করি। তারপরে আসেন দেখেন, আমি এখানে কি কমেন্ট করছি না, আমরা এইচটিএমএল এও কমেন্ট করি, সিএসএস এও কি কমেন্ট করি, তাহলে জাভাস্ক্রিপ্টেও কমেন্ট করা যায়। দেখেন আমি যদি কন্ট্রোল কমেন্ট করার সিস্টেম কি, সিঙ্গেল লাইন আমি করতে গেলে ডাবল স্ল্যাশ দিলে এই লাইনটা কি কমেন্ট হয়ে যায়। এবং জাভাস্ক্রিপ্টে আরেকটা কমেন্টের সিস্টেম আছে মাল্টি লাইন, একটা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্ট, আরেকটা হচ্ছে কি মাল্টি লাইন কমেন্ট। এখন মাল্টি লাইন কমেন্ট কিভাবে করতে পারি, প্রথমে আপনাকে হচ্ছে স্ল্যাশ এরপরে দিতে হবে কি স্টার, স্ল্যাশ স্টার, এরপরে শেষে এসে দিতে হবে কি স্টার স্ল্যাশ, এই হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এখন দেখেন এখান থেকে আমার এর ভিতরে যা আছে সবগুলোই হচ্ছে কি কমেন্ট হয়ে গেছে। তাহলে জাভাস্ক্রিপ্টে কয় ভাবে কমেন্ট করা যায়, দুই ভাবে, একটা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে কি মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ডাবল স্ল্যাশ, আর মাল্টি লাইনের ক্ষেত্রে কি স্ল্যাশ স্টার স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। এখানে কোশ্চেনটা কি বলছে, what are single line and multi line comment javascript, how do you comment out কোড, তার মানে আপনি কিভাবে মাল্টিপল এবং সিঙ্গেল লাইন, এখানে প্রত্যেকটাই দেয়া আছে অনেকগুলো অপশন, কোনটা সঠিক, তাহলে সঠিক কোনটা, এখানে যদি আমরা প্রথমটা আসি, দেখেন প্রথমে আছে কি স্ল্যাশ স্ল্যাশ ফর সিঙ্গেল লাইন, এটা কি সত্য না? এরপরে যদি আসি স্টার স্ল্যাশ, এরপরে স্টার সরি স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ ফর মাল্টি লাইন, তার মানে এটা ঠিক আছে, আমরা এটা কারেক্ট জানি।
এর বাইরে যতগুলো থাকবে সবগুলো হচ্ছে কি ভুল। তাহলে এটা অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে। সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ডাবল স্ল্যাশ, মাল্টি লাইনের ক্ষেত্রে স্ল্যাশ স্টার। আচ্ছা, ভেরিয়েবল আমরা বুঝলাম কিভাবে ডিক্লেয়ার করি সেটাও বুঝলাম, আউটপুট কিভাবে দেখে সেটাও আমরা জানছি, এতটুকু। আচ্ছা, এরপরে আসেন টাইপ। টাইপ জাভাস্ক্রিপ্টে ডাটা টাইপ কতগুলো? আচ্ছা, ডাটা টাইপ গুলো কি কি বা কি জিনিস, সেটা হচ্ছে এই যে আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের ভিতরে আমরা বিভিন্ন ধরনের কি ভ্যালু দিচ্ছি, তাই না? এখানে দেখেন আমি লিখছি কি এবিসি, এখানে একটা নাম্বার লিখছি। তো এগুলো তো প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ, তাই না? সবগুলো তো আর একই জিনিস না। যেমন নাম্বারের ক্ষেত্রে এটা হবে কি নাম্বার, এগুলো হচ্ছে কি টেক্সট, তাই না? এখন এই ধরনের ডাটা টাইপ আমরা কতগুলো লিখতে পারি জাভাস্ক্রিপ্টে, কতগুলো আছে, এগুলো মুখস্থ করার বিষয়, মুখস্থ করে ফেলবো সহজে। প্রথমটা হচ্ছে কি নাম্বার, আমরা অলরেডি জানি নাম্বারের মধ্যে অনেক কয়টা ভাগ আছে। ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ফ্লোট সংখ্যা হচ্ছে কি দশমিক সংখ্যা। এরপর হচ্ছে কি নেন, এরপর হচ্ছে বিগিন। নেন মানে নট এ নাম্বার, জাভাস্ক্রিপ্টে এটাও একটা কি ডাটা টাইপ, নেন নট এ নাম্বার। এরপরে হচ্ছে বিগিন, বিগিন কি অনেক বড় যদি কোনো সংখ্যা হয় সেগুলোকে আমরা বলে হচ্ছে কি বিগিন, এতটুকু। এরপর আছে স্ট্রিং, স্ট্রিং কোনগুলোকে বলা হয়? আমরা এই যে টেক্সট গুলো লিখি জাভাস্ক্রিপ্টে, আপনি যতগুলো টেক্সট লেখেন সেগুলোকে বলা হচ্ছে কি স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং সব সময় ডাবল কোটেশন অথবা হচ্ছে কি সিঙ্গেল কোটেশন অথবা হচ্ছে ব্যাকটিক এর ভিতরে থাকবে, এটা নোট করে নেন। স্ট্রিং আমি যদি কখনো টেক্সট লিখি অবশ্যই অবশ্যই কি কোটেশনের ভিতরে লিখবো, কোটেশনের বাইরে যদি আমি লিখি সেটা আমাকে কি এরর দিবে জাভাস্ক্রিপ্ট। স্ট্রিং সবসময় হবে কি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন অথবা হচ্ছে কি ব্যাকটিক, এই তিনটার যে কোনো একটার ভিতরে আপনাকে কি রাখতে হবে। ব্যাকটিকের ভিতরে ভেরিয়েবল, আচ্ছা ভেরিয়েবল গুলো আমরা পরে যাচ্ছি, জাস্ট এই তিনটা আপনি মনে রাখবেন। এরপরে একটা আছে বুলিয়ান, বুলিয়ান হচ্ছে কি অলওয়েজ দুইটার এর ভ্যালু দুইটা রিটার্ন করে, একটা হচ্ছে কি ট্রু আর হচ্ছে কি ফলস। ট্রু ফলস যদি আমরা কখনো পাই সেগুলোকে বলি হচ্ছে কি বুলিয়ান ডাটা টাইপ। এরপরে হচ্ছে নাল, কোনো কিছুই যখন আমরা রাখি না তখন হচ্ছে কি নাল, আর একটা হচ্ছে আনডিফাইন্ড। এগুলো হচ্ছে বেসিক ডাটা টাইপ। ডাটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট কয় ধরনের ডাটা টাইপ হয়? দুইটা, একটা হচ্ছে কি প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে কি নন প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলো? এই যে আমরা যেগুলো দেখলাম স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, এরপর হচ্ছে কি নাম্বার, বিগিন, এগুলো হচ্ছে কি প্রিমিটিভ ডাটা টাইপ। আর নন প্রিমিটিভ যেগুলো বলি সেগুলো হচ্ছে কি অবজেক্ট, অ্যারে, ফাংশন, এগুলোকে আমরা হচ্ছে কি নন প্রিমিটিভ বলি। আমাদের লিখবো বা বুঝবো কিভাবে যে এটা কোন ডাটা টাইপ? এখন এমন হতে পারে আমি ইউজারের কাছ থেকে একটা ডাটা নিচ্ছি, তাই না? এখন ধরেন আপনি ফর্মের ভিতরে একটা ডাটা দিচ্ছেন, এখন এটা কি ডাটা দিচ্ছেন আমি তো জানি না। এখন আমাদেরকে কি এটা চেক করে নিতে হয়, তাই না? এই যে ধরেন আপনি ফর্মের ভিতরে সাবমিট করে আমাকে বলতেছে কি ইমেল, এখন এটা ইমেল কিনা আপনাকে তো চেক করে নিতে হবে, তাই না? তাহলে এই যে চেক করা বা চেক করার জন্য, তাহলে এই ডাটাগুলো আমি চেক করব কি দিয়ে? এটা একটা মেথড আছে, এর নাম হচ্ছে কি টাইপ অফ। তাহলে টাইপ অফ মেথডের মাধ্যমে আপনি কি এটা ডাটা টাইপ গুলো চেক করতে পারবো আমরা। আসেন দেখেন, প্রথমে ধরেন আসি, আমরা হচ্ছে দেখবো কোনটা স্ট্রিং, স্ট্রিং ডাটা টাইপ। আমি এটা কমেন্ট করে রাখলাম। স্ট্রিং ডাটা টাইপ কোনগুলো? স্ট্রিং ডাটা টাইপ কোনগুলো? টেক্সট, আমরা যতগুলো টেক্সট দেখি সবগুলো হচ্ছে কি স্ট্রিং ডাটা টাইপ। ধরেন আমরা এখানে লিখলাম লেট, লেট নেম, নেম হচ্ছে কি ইকুয়াল আমার নাম লিখে দিচ্ছি। এই যে একটা আমি টেক্সট লিখতেছি, এটা হচ্ছে কি স্ট্রিং। এখন আমি যদি দেখতে চাই আসলে এটা কি ধরনের ডাটা টাইপ, তাহলে একটা মেথডের আমাদের ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে কি টাইপ অফ। কি বললাম? টাইপ অফ। এর ভিতরে যদি আমি এখানে বলে দেই টাইপ অফ কোনটা, নেম।
আমি জাস্ট বলে দিচ্ছি কি টাইপ অফ নেম। এটাকে এখন যদি কনসোল লগ করে দেখি আমরা, আউটপুট তো দেখতে হবে তাই না? এই যে টাইপ অফটা করলাম, এটা তো কাজ করবে ঠিক আছে, কিন্তু দেখাবে কোথায়? আমাকে তো দেখতে হবে তাই না? এই জন্য আমরা ধরেন কনসোল লগ করতেছি, কনসোল ডট লগ, কনসোল ডট লগ আমরা করে দিচ্ছি কি এই যে টাইপ অফটা আছে এটা পুরোটাকে এর ভিতরে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এক্স, তাহলে কনসোল করলাম। আমরা আমাদের মেথডের নাম হচ্ছে কি টাইপ অফ কন্ট্রোল ডট লগ নেম, সেভ করলাম। আউটপুটে গিয়ে এখন যদি রিফ্রেশ করে দেখি আসলে এটা কি টাইপ, তাহলে দেখেন আমাকে কি দেখাচ্ছে স্ট্রিং। তাহলে কোটেশনের ভিতরে যেগুলো থাকে এগুলো হচ্ছে কি স্ট্রিং। আবার কোটেশনের ভিতরে ধরেন আমি এখানে লিখে দিচ্ছি কি নাম্বার একটা দিলাম, এটা একটা কি নাম্বার, তাহলে এটা টাইপ কি হবে? অর্থাৎ কোটেশন, কোটেশনের ভিতরে যাই থাকবে আপনার এটা হচ্ছে কি স্ট্রিং। এখন নাম্বার থাকুক আর যেটাই থাকুক আপনাকে দেখেন কি দেখাচ্ছে স্ট্রিং। এখন এই যে নেম ভেরিয়েবল যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি কি নাম্বার 1, এই কোটেশনটা উঠাই দিই। তাহলে নাম্বার কোনগুলো? এটা আছে কি নাম্বার টাইপ। তাহলে এই যে নাম্বার, হ্যাঁ টাইপ করে এটা চেক করার জন্য অপারেটর কি টাইপ অফ। তাহলে নাম্বার গেল, এরপর আছে কি স্ট্রিং আমরা দেখলাম দুইটা, আর কি আছে বুলিয়ান, ট্রু অথবা কি ফলস। আমরা যদি এখানে ধরেন লিখে দিলাম একটা ভেরিয়েবলের নাম লেট ট্রু, হ্যাঁ শর্ট করে দিলাম টি আর ইউ, এরপর ইকুয়ালে বলে দিচ্ছি কি ট্রু। আচ্ছা, এখানে নেম নামে আগে একটা জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড ছিল, হ্যাঁ তো ওটা ওরা কেটে রাখছে, ইউজ করতে নিষেধ করে, এই কারণে যখন আপনি নেম লিখবেন এটা কাটা আছে কিন্তু বাট কাজ করবে, হ্যাঁ সমস্যা নেই। ইজ ট্রু, এটার টাইপ যদি আমরা চেক করি কন্ট্রোল সি, রিফ্রেশ করেন দেখেন এখানে বলতেছে কি বুলিয়ান। তাহলে ট্রু ফলস এগুলোকে আমরা কি বলবো বুলিয়ান। নাল কোনটা? ধরেন কোনো কিছুই নেই, আমি ধরেন একটা টাইপ অফ চেক করতেছি, এখানে ফাঁকা রেখে দিচ্ছি, নাল বলতে কিছুই নেই জাস্ট, হ্যাঁ অর্থাৎ ফাঁকা ভ্যালু। যখন আমাদের এমন অনেক সময় দরকার পড়ে আমরা ফাঁকা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি, পরে একটা কাজ করার পরে কি মানটা এখানে রেখে দিই, তো সেক্ষেত্রে আমরা জাস্ট কি করব নাল লিখে রাখবো, অর্থাৎ কোনো কিছুই নাই এখানে। কথা বলছি? আচ্ছা আনডিফাইন্ড কোনটা? যখন এটার ভিতরে কোনো মান থাকবে না তখন এটাকে বলবো হচ্ছে কি আনডিফাইন্ড। এখন যদি আউটপুটে গিয়ে এটাকে রিফ্রেশ করে দেখি তখন আমাকে দেখাচ্ছে কি আনডিফাইন্ড। কি কথা বলছেন? আচ্ছা এখন আপনাকে একটা কোশ্চেন হতে পারে যে নান আর হচ্ছে কি আনডিফাইন্ড এই দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা বেসিক ডাটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট, তাহলে বেসিক ডাটা টাইপ আমরা কোনগুলো দেখছি? দেখেন প্রথম থেকে একটা একটা করে বুঝে বুঝে পড়বেন। নাম্বার, নাম্বার ঠিক আছে, স্ট্রিং ঠিক আছে, বুলিয়ান ঠিক আছে, কিন্তু অবজেক্ট আর অ্যারে কি বেসিক ডাটা টাইপ না এটা, তাই না? এটা আচ্ছা এটা ঠিক আছে, বেসিক ডাটা টাইপ না অবজেক্ট আমার একটা কি ডাটা টাইপ রাখলাম। এরপরে আসেন নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, অবজেক্ট, কিন্তু এখানে কয়েকটা বাদ গেছে না আমার? এখানে দেখেন সবগুলাই দেওয়া আছে, তারপরটায় যান ইন্টিজার, ইন্টিজার কি কোনো ডাটা টাইপ না, এটা হচ্ছে কি নাম্বার টাইপ, বাট এটার একটা নাম্বারের একটা কি ফরম্যাট, যে ইন্টিজার ভ্যালু এরপরে হচ্ছে কি ফ্লোট, এগুলো তো হচ্ছে কি নাম্বারের একটা কি অংশ। এরপরে ধরেন ক্যারেক্টার, এটা কোনো ডাটা টাইপ আছে আমাদের না, প্রত্যেকটা বুঝে বুঝে ব্যবহার করবে। তাহলে ডাটা টাইপ কোনগুলো? স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, এরপরে হচ্ছে কি আনডিফাইন্ড, নাল, এরপরে হচ্ছে কি অবজেক্ট। হাউ টু ইউজ চেক ডাটা টাইপ ইন
ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ টাইপ অফ এ ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট। তাহলে টাইপ এটা মেথডের নাম কি আমরা বললাম? টাইপ অফ। হ্যাঁ, এই যে টাইপ অফ ভেরিয়েবল। কি পাইছেন? অ্যানসার গুলো পাইছেন এখন? অপারেটর, এখন অপারেটর কোনগুলোকে আমরা বলি? এই যে আমরা যোগ বিয়োগ করি না, গুণ ভাগ করি না, আমরা সমান কিনা এই যে চেক করি না আমরা, এগুলোই হচ্ছে কি অপারেটর। জাভাস্ক্রিপ্টে অপারেটর, অপারেটর কই কি আছে? এরিথমেটিক অপারেটর আছে। এরিথমেটিক কোনগুলো? আমরা এই যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো করি, পার্সেন্টেজ বা মডুলাস যেটা বলি, সেটা হচ্ছে কি এরিথমেটিক অপারেটর। এরপরে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন হচ্ছে কি কোন একটা মান আমরা একটার মধ্যে কি রেখে দিচ্ছি, এটাকে বলতেছি হচ্ছে কি অ্যাসাইনমেন্ট। এই যে আমরা এতক্ষণ ভেরিয়েবল লিখতেছিলাম, ভেরিয়েবলের মান, এগুলো একটা কি অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট। এখানে ইকুয়াল এটাকে বলে না। জাভাস্ক্রিপ্টের আমরা তো এতদিন বলছি কি ইকুয়াল সাইন, তাই না? কিন্তু জাভাস্ক্রিপ্টে এটাকে ইকুয়াল বলতে পারবো না, এটা হচ্ছে কি অ্যাসাইন করা। অর্থাৎ এই যে মানটা আছে, এটা আমি কার ভিতরে? এটার ভিতরে অ্যাসাইন করে রাখলাম, এটার ভিতরে কি অ্যাসাইন করলাম। কিন্তু এটা কি আমি চেক করতেছি সমান সমান দিয়ে? না, এটা আমি কি করতেছি? আমার কথা বোঝেন? এই ইকুয়াল সাইন দিয়ে আমরা কি এটা চেক করতেছি, সমান চেক করতেছি, না হচ্ছে যে এটা এই মানটা এর ভিতরে রেখে দিচ্ছি? কোনটা? মানটা এর ভিতরে রেখে দিচ্ছি, তার মানে এটাকে আমরা কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা জাভাস্ক্রিপ্টে এটা ইকুয়াল সাইন না, ইকুয়াল আছে আলাদা। তাহলে এটা একটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন এই যে ইকুয়াল সাইন, ডাবল ইকুয়াল, এগুলো হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে ইকুয়াল সাইন অ্যাসাইনমেন্ট। এরপরে প্লাস ইকুয়াল, এটা হচ্ছে কি এডিশনাল এন্ড অ্যাসাইনমেন্ট, অর্থাৎ যোগ করবে আবার হচ্ছে কি ইয়ে করে রাখবে। তো জাস্ট ইকুয়াল হচ্ছে কি বলতে, কি বলে এটাকে? অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে আছে কি কম্পারিজন অপারেটর, মানে তুলনা করা, একটার সাথে আরেকটা হচ্ছে কি তুলনা। এটা করার জন্য কি কি ইউজ করি আমরা? ইকুয়াল, এরপর আছে কি ডাবল ইকুয়াল। এই যে জাভাস্ক্রিপ্টে দেখেন ইকুয়াল কোনটা? ডাবল ইকুয়াল। কি কথা বলছি? সিঙ্গেল ইকুয়াল হচ্ছে কি অ্যাসাইনমেন্ট, আর ডাবল ইকুয়াল মানে হচ্ছে কি ইকুয়াল চেক করার জন্য আমরা ইউজ করব ডাবল ইকুয়াল। আচ্ছা, এরপরে আছে ট্রিপল ইকুয়াল আছে। তো দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য আমি একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে কি রেগুলার ইকুয়াল টু, হ্যাঁ, দুইটা মান সমান কিনা। জাভাস্ক্রিপ্টে ডাবল ইকুয়াল দিয়ে কি চেক করা হয়? দুইটার মান সমান কিনা। ধরেন এখানে আমাদের আছে কি একটা ভেরিয়েবলের মান আছে 10, দেন আমরা এখানে আমরা লিখতেছি নাম্বার 1 10, এরপরে আরেকটা লিখলাম আমি কি নাম্বার 2 10। এখন কথা হচ্ছে এই দুইটা কি সমান না? তাহলে আমি যদি চেক করতে যাই, তাহলে 10 ইকুয়াল 10, এটা এই নাম্বার 1 আর নাম্বার 2 সমান কিনা আমি যদি এটা চেক করতে যাই, তাহলে এইভাবে চেক করতে পারি। লেট, ধরেন আমরা দিচ্ছি কি চেক, এটা দিলাম আমি চেক। এরপরে এখানে বলতেছি কি নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল নাম্বার 2। আমি এটা জাস্ট চেক করতেছি যে নাম্বার 1 নাম্বার 2 কি সমান কিনা। তাহলে দেখেন এটা চেক করতেছি আমরা নাম্বার 1 নাম্বার 2 এর সাথে কি সমান কিনা। তাহলে এখানে দেখেন তো সমান কিনা, 10 আর 10 কি সমান না? আচ্ছা, এরপরে আবার যদি আসি, আমি এটাকে স্ট্রিং এর ভিতরে রেখে দিলাম। এখন দেখেন তো মানটা দেখেন, এটা হচ্ছে কি 10, এটা হচ্ছে কি 10, তাহলে দুইটা কি সমান কিনা? আমরা এখানে যদি চেক করি console.log, এই যে চেক এর মধ্যে আমরা কি ভ্যালু পাই আমরা দেখি। console.log করলাম কি এই যে চেক এর মধ্যে তো এই মানটা আসবে, তাই না? এটা যা রিটার্ন করবে সেটা আমরা পাবো কার মধ্যে? রেখে দিছি কার মধ্যে? চেক নামের ভেরিয়েবলের মধ্যে। আমি চেকটাকে console.log করতেছি, আমরা এটাকে বাদ দিয়ে দিই। তাহলে অ্যানসার আমাদের কি আসার কথা বলেন, আপনারা বলেন। আউটপুটে গিয়ে রিফ্রেশ করলাম, দেখেন কি দিচ্ছে। তাহলে আপনারা বলতেছিলেন ফলস। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে এটাই হচ্ছে পার্থক্য। দেখেন ডাবল ইকুয়ালে ও শুধু কি করে? মানটা চেক করে। হ্যাঁ? ও আসলে টাইপ চেক করে নাই। আমার কথাটা বোঝেন?
তাহলে ডাবল ইকুয়াল যদি আপনি কোনো ভ্যালু চেক করেন, সে কি করতেছে এটার মানটা নিচ্ছে। এটার মান কত? 10, এটার মান কত? 10। তাহলে 10 10 70 ইকুয়াল দুইটাই কি সমান, তাই না? এই কারণে আপনাকে ট্রু দিছে। এখন যদি চাই যে আমি এটার ভ্যালু এবং ডাটা টাইপ দুইটা একসাথে চেক করব, কতটা বুঝেন? তাহলে ডাটা টাইপ এবং হচ্ছে কি ভ্যালু, তাহলে ভ্যালু সমান কিনা এবং একই একই ডাটা কিনা, দুইটাই একই ধরনের টাইপ কিনা, সেক্ষেত্রে এখানে আমরা ইউজ করব কি ট্রিপল ইকুয়াল। এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন, এটা আপনাদের একটা কোশ্চেন আছে। ডাবল ইকুয়াল আর হচ্ছে ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্য কি? তাহলে ডাবল ইকুয়াল হচ্ছে কি শুধু ভ্যালু চেক করে, আর ট্রিপল ইকুয়াল দিয়ে আমরা যদি এখন যদি আমরা গিয়ে রিফ্রেশ করে দেখি, তাহলে দেখেন কি বলে, এখানে আমরা কনসোল লক করতেছি কোনটা, চেক টু, সেভ করলাম, রিফ্রেশ করেন, তাহলে দেখেন প্রথমটা আমাকে দিচ্ছে কি ট্রু, দ্বিতীয়টা দিচ্ছে কি ফলস। তাহলে এখানে দুইটার মধ্যে পার্থক্য আছে, ডাবল ইকুয়াল শুধু কি করে ভ্যালু চেক করে, এটা কি চেক করে শুধু ভ্যালু, আর এটা হচ্ছে কি চেক করবে ট্রিপল ইকুয়াল ভ্যালু এন্ড হচ্ছে কি টাইপ, এই দুইটা চেক করে। তাহলে পার্থক্য হচ্ছে কি ডাবল ইকুয়াল আর হচ্ছে কি ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্য, ডাবল ইকুয়াল শুধু কি ভ্যালুটা সমান কিনা এটা চেক করবে, এরপরে হচ্ছে কি ট্রিপল ইকুয়াল আপনার ভ্যালু এবং হচ্ছে কি টাইপ দুইটাই চেক করবে। তাহলে এখানে ফলস দেওয়ার কারণ হচ্ছে দেখেন ভ্যালু হচ্ছে দুইটার কি সমান, ঠিক আছে না? কিন্তু দুইটা টাইপ কি সেম না, একটা হচ্ছে কি স্ট্রিং আর একটা হচ্ছে নাম্বার, এই কারণে ট্রিপল টাইপের ক্ষেত্রে আপনাকে পরের বার দিচ্ছে কি ফলস। এখানে আসেন দেখেন, আপনাকে এখানে কোশ্চেন করা আছে একটা, ডাবল ইকুয়াল ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্য কি, এই যে প্রথম কোশ্চেনটাই আছে, এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন দা ডাবল ইকুয়াল, এরপর আছে কি ট্রিপল ইকুয়াল অপারেটর ইন চেস। তাহলে ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্য কি, ডাবল ইকুয়াল কি চেক করে শুধু ভ্যালু চেক করে, আর ট্রিপল ইকুয়াল কি করে ভ্যালু এবং ডাটা টাইপ দুইটাই চেক করে। একটু সামারি করে দেয়, দেখেন খুব বেশি দেখেনি, বক বক করছি ঠিকই কিন্তু কাজ, হ্যাঁ অল্প কিছু জিনিস দেখছি আমরা, জাস্ট কি কি দেখেন আউটপুট কিভাবে দেখে সেটা দেখছি, তাই না? আচ্ছা আউটপুট দেখার জন্য আমরা কি কি ইউজ করি, এই এই কটা জিনিস শিখছি। আউটপুট আমরা কি দিয়ে দেখি, ইনার এসটিএল অথবা ইনার টেক্সট, এরপর আছে কি ডকুমেন্ট ডট রাইট অ্যালার্ট, এরপর আছে কি কনসোল ডট লগ, এটা হচ্ছে আউটপুট, এটা আমরা জানছি। আর কি জানছি, ভেরিয়েবল, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, এবং লেট কনস ভার, এই তিনটার মধ্যে পার্থক্যগুলো কি কি কথাটা বুঝাইতে পারছি, পার্থক্য কি কি আমরা এখানে একটু আরেকবার বলে দেই। তাহলে var হচ্ছে কি শুধু ফাংশনাল স্কোপ, এটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করলে আপনি বাইরে অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু var হচ্ছে কি রিডিক্লেয়ার করা যায়, যেমন এখানে একটা এই নামে ডিক্লেয়ার করছেন, পরে এসে দেখেন কি আবার ওই নামে আরেকটা ডিক্লেয়ার করছেন, তার মানে var দিয়ে আপনি যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন সেটা রিডিক্লেয়ার করা যায়, কিন্তু লেট আর কনস্ট দিয়ে যদি আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেগুলো হচ্ছে কি রিডিক্লেয়ার করা যায় না। পার্থক্যটা মনে রাখবেন, var দিয়ে আমি ডিক্লেয়ার করলে এটা আমাকে কি রিডিক্লেয়ার করতে পারি, বা পরে আবার ওই নামে কি আমি ভেরিয়েবল লিখতে পারি, কিন্তু লেট আর কনস্ট দিয়ে আমাকে যদি লিখি তাহলে আমাকে কি এরর দেবে। এরপরে পার্থক্যটা ছিল কি, লেট আর কনস্টের মধ্যে পার্থক্য কি, লেট হচ্ছে কি আপনি এই মানটা চেঞ্জ করতে পারি, আর কনস্টের মান কখনো কি চেঞ্জ করা যায় না।
এরপরে কি দেখছেন? ডাটাটায় বার হচ্ছে কি আমরা এই যে অপারেটর গুলা দেখলাম সিম্পল এই এতটুকুই তো। ঠিক আছে, এগুলো কালকে একটু পড়েন, এগুলো না পড়লে কিন্তু মনে থাকবে না। আর জাভাস্ক্রিপ্ট থেকে এগুলোর থেকে কোশ্চেন বেশি আসে আপনাদের।